বছর ছয়েক আগে এক বিচিত্র ভুতুড়ে ঘটনা ঘটেছিল আমার সাথে। সেই গল্পটাই এখন তোমাদের বলবো। তোমরা আবার হেসে উড়িয়ে দিও না। সময়টা 2017 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। তখন ময়নাগুড়িতে থাকতাম, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। ইয়ার এন্ডিং কদিন বাদেই ছিল। অফিসে কাজের খুব চাপ ছিল, তাই ওভারটাইম করতে হচ্ছিল। বাড়ি ফিরে ভীষণ ক্লান্ত বোধ করছিলাম। ভাড়া বাড়ি, আমি একাই থাকতাম। ট্রান্সফারেবল জব, 2-3 বছর অন্তর কোম্পানি থেকে বদলি করে দেয়, তাই আমি এক জায়গায় বেশি দিন থাকতে পারি না। ময়নাগুড়িতে বছরখানেক আগেই এসেছিলাম। 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে টিভিতে নিউজ দেখতে দেখতে ঘুমে চোখ জড়িয়ে এলো। মশারি টাঙিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। বেহুশের মতো ঘুমোচ্ছিলাম। মাঝরাতে ঘুমের মধ্যেই কার যেন ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। চোখ মেলতে ইচ্ছে করছিল না। কিছুক্ষণ পর মনে হলো কে যেন মৃদু ধাক্কা দিচ্ছে। অগত্যা পাশ ফিরে ঘুম ঘুম চোখে যা দেখলাম, তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া। জানালা খোলা ছিল। রাস্তার পোলে লাগানো হ্যালোজিনের আবছা আলোয় দেখি সাদা পাঞ্জাবি পরা একটা লোক ফ্যাকাশে মুখ করে আমার খাটের পাশে দাঁড়িয়ে আছে। এ কি? লোকটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? ঘরের দরজা তো বন্ধ। ভাবলাম নিশ্চয়ই কোনো চোর টোর হবে। বাইরের গেটের তালা ভেঙে ঢুকলো নাকি। চিৎকার করে উঠলাম। লোকটা নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি নিচ তলায় থাকতাম, বাড়িওয়ালা থাকতেন ওপরে। রাতের নিস্তব্ধতায় আমার চিৎকার শুনতে পেয়ে বাড়িওয়ালা নিচে নেমে এলেন। আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, চিৎকার করলেন কেন? কি হয়েছে? স্বপ্ন টপ্ন দেখলেন নাকি? আমি ওই পাঞ্জাবি পরা লোকটার কথা বললাম। তারপর আলো জ্বালিয়ে আমি আর বাড়িওয়ালা মিলে সারা বাড়ি খুঁজেও কাউকে দেখতে পেলাম না। তখন মনে হলো বাড়িওয়ালার কথাই ঠিক। নিশ্চয়ই ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখেছি। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে অফিসে গিয়ে সারা দিন কাজের ব্যস্ততার মাঝে আগের রাতের কথা ভুলেই গেলাম। সেদিনও রাত করে অফিস থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার আগের দিন রাতের মতোই ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। পাশ ফিরে সেই সাদা পাঞ্জাবি দেখতে পেলাম। এ মানুষ নয়, এ নিশ্চয়ই ভূত। এই ধারণা আমার মনে বদ্ধমূল হলো, আর ভয়ে সারা শরীর কাঁটা দিয়ে উঠল। চিৎকার দিতে যাব এমন সময় লোকটার মুখের ভাবগতিক দেখে মনে হলো লোকটা আকুতি মিনতির স্বরে হাত জোর করে কিছু বলতে চাইছে, যদিও কোনো কথা শোনা যাচ্ছে না। শুধু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। আমি লোকটার মুখের দিকে ভালো করে তাকালাম। আমার বিস্ময়ের সীমা রইল না। এ কি? এ তো আমার অফিসের নাইট গার্ড আলাউদ্দিন, যে মাস 4 হলো বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। যদিও মুখটা অনেকটা ফ্যাকাশে লাগছিল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে ভূত ভূত বলে চিৎকার করে জ্ঞান শূন্য হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি বাড়িওয়ালা আমার মাথায় জল ঢালছেন। আমি ওনাকে আমার অফিসের নাইট গার্ডের কথা বললাম। উনি বিশ্বাস তো করলেনই না, বরং আমার কথা শুনে হাসাহাসি করতে লাগলেন। আমাকে নিয়ে ঠাট্টা করায় আমার লজ্জাবোধ হচ্ছিল। সেই রাতে উনি আমার সাথেই ঘুমালেন। পরদিন সকালে উঠে প্রচণ্ড মাথা ভার অনুভব করলাম। অফিসে গেলাম, কিন্তু কাজে মন বসাতে পারলাম না। আমার কি ভীমরতি হলো নাকি? ভূত বলে আবার কিছু আছে? আবার নিজের চোখেও অবিশ্বাস করতে পারছিলাম না। তাহলে আমি কি দেখলাম?
আমার মন বলছিল এটা কোনো ভ্রম নয়, আমি স্পষ্ট আলাউদ্দিনকেই দেখেছি। কিন্তু সে তো অক্কা পেয়েছে অনেক দিন আগেই। আলাউদ্দিন যখন বেঁচে ছিল তখন আমার বাড়িতে প্রায়ই আসতো। ওর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। আমাদের মধ্যে ঠাট্টা তামাশা লেগেই থাকতো। কোনো কোনো দিন ওকে নিয়ে আমরা বাজার টাজার করিয়ে নিতাম। যেদিন বিকেলে ও মারা যায় সেদিন সকালেও আমার সঙ্গে দেখা হয়েছিল। ও কি মরার পরে ভূত হয়ে এসেছে? আমাকে কিছু বলতে চায়? আজ রাতে যদি আবার আসে, এসব প্রশ্ন মনে উকি দিতে লাগলো। আমি কিছু ভূতের গল্পের বইতে পড়েছিলাম, মৃত্যুকালে মানুষের কোনো অতৃপ্ত বাসনা থাকলে মৃত্যুর পর আত্মা শান্তি পায় না। সেই বাসনা পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত অশরীরী আত্মা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে থাকে। আমি ভূতে বিশ্বাস করতুম না। অন্ধকার রাতে জনমনীষী নেই এমন অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনোদিন ভূত প্রেত বা কোনো অশরীরী ছায়ার সম্পর্কে আসেনি। তাই আমার মনে বিলক্ষণ বিশ্বাস ছিল ভূত বলে কিছু হয় না। কিন্তু গত দুদিনে আমার সাথে যা হলো তাতে আমার সেই ধারণা ভ্রান্ত বলে মনে হচ্ছে। আলাউদ্দিন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওর কি কোনো অতৃপ্ত বাসনা আছে যা জানাবার জন্য আমার কাছে এসছিল? ভাবলাম যদি সত্যিই আলাউদ্দিনের অশরীরী আত্মা সেদিন রাতে আবার আসে, তাহলে একটু সাহস করে ইন্টারাকশন করলে মন্দ হয় না। এক বিচিত্র ধরনের অভিজ্ঞতা সঞ্চার করা যাবে। সেদিন রাতেও যথারীতি সাদা পাঞ্জাবি এলো, হাতে একটা সাদা খাম নিয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে জিজ্ঞেসু চোখে প্রশ্ন ছুড়ে দিল। আমার হঠাৎ করে মাস 6 আগের একটা কথা মনে পড়ল, যা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম। ওরা আসার কারণ আমি বুঝতে পারলাম। আলাউদ্দিনের বয়স বেশি ছিল না, বছর 40 হবে। চাকরির সামান্য টাকায় সংসার চলত। ওর একটা মেয়ে ছিল, মুস্কান। স্কুল পড়তো, পড়াশোনায় বেশ ভালো ছিল। একবার স্কুল পরিদর্শক ওদের স্কুলে এসে ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষার জন্য কতগুলো প্রশ্ন করেছিলেন। মুস্কান সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় পরিদর্শক খুব খুশি হয়েছিলেন। ক্লাস টিচার পরিদর্শককে বলেছিলেন মেয়েটির রেজাল্ট খুব ভালো হয়, ক্লাসে বরাবর প্রথম হয়, কিন্তু খুব গরিব পরিবারের, আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। পরিদর্শক মুস্কানকে একটি 500 টাকার নোট উপহার দিয়েছিলেন ওকে উৎসাহ দেবার জন্য। মেয়েকে নিয়ে আলাউদ্দিনের অনেক স্বপ্ন ছিল। মারা যাবার কিছুদিন আগে ওই নোটটা এনে একদিন আমাকে দেখিয়েছিল। ওর চোখে মুখে আনন্দ দেখে বোঝা যাচ্ছিল মনে মনে মেয়েকে নিয়ে কত গর্ব ছিল তার। আমাকে বলেছিল, বাবু বাবু এটা আমার মেয়ের প্রথম পুরস্কার, দোয়া করবেন মেয়েটা যেন একটা ভালো জায়গায় যেতে পারে। আপনি এই নোটটা যত্ন করে রেখে দিন তো। আমার বাড়িতে আলমারি নেই, হারিয়ে ফেললে আর আফসোসের শেষ থাকবে না বাবু। আমি একটা ট্রাঙ্ক কিনবো আজকালের মধ্যে, তারপর এসে নিয়ে যাব, কেমন? আমি নোটটা একটা সাদা কামে ভরে আমার অফিসের লকারে রেখে দিয়েছিলাম যত্ন করে। এতক্ষণে বুঝতে পারলাম ওই নোটটি নেওয়ার জন্যই মৃত আলাউদ্দিনের আত্মা আবার ফিরে আসছে। আমি ওকে বললাম, নোটটা আমার অফিসের লকারে আছে, আমি কালকে এনে দেব। ওর হাবে ভাবে বুঝতে পারলাম ও কিছু শুনতেও পায় না, বলতেও পারে না, শুধু দেখতে পায়। আমার কথা কি বুঝতে পারলো জানি না, কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে গেল। আমি পরদিন অফিসে গিয়ে লকার খুলে খামটা নিয়ে এলাম। রাত্রিবেলা যখন আলাউদ্দিন এলো তখন ওর হাতে খামটা দিলাম। ও হাসি মুখে খামটা খুলে নোটটা বের করে নেড়ে চেড়ে দেখতে লাগলো। হঠাৎ দেখি ওর মুখের ভাবমূর্তি পাল্টে গেল। রাগে চোখ মুখ থেকে আগুন বেরোচ্ছিল। নোটটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে
হাত নাড়িয়ে বোঝাতে চাইল এটা কি। বিশেষ করে গান্ধীর ছবির দিকে ইঙ্গিত করছিল। আমি কিছুই বুঝতে পারলাম না। ও এসে আমার চুল টেনে ধরল। আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম। পরদিন সকালে অফিসে এসে খুব বিষণ্ণ হৃদয়ে আগের রাতের কথা ভাবতে ভাবতে নোটটা নেড়ে চেড়ে দেখছিলাম আর ভাবছিলাম ও কেন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করল। হঠাৎ মাথায় এলো, ও যখন আমার নোটটা দিয়েছিল তখন ছিল পুরনো কারেন্সি। আলাউদ্দিন যতদিন জীবিত ছিল ততদিন পুরনো নোটই বাজারে চালু ছিল। ও মারা যাবার মাসখানেক পর প্রধানমন্ত্রী মোদি নোটবন্দি ঘোষণা আবিষ্কার করেছিলেন, আর ঘোষণার পর আমি ওই নোটটা ব্যাংকে এক্সচেঞ্জ করেছিলাম। এবার বুঝতে পারলাম ও হয়তো ভেবেছে আমি ওকে জাল টাকা দিয়েছি, কারণ ও যখন মারা যায় তখন তো নতুন নোট চালুই হয়নি। পুরনো নোটে গান্ধীর ছবি ডান দিকে ছিল, এখন নতুন নোটে বাঁ দিকে। আমি তখন এক কাজ করলাম, ওই খামটার মধ্যে 5টা পুরনো 100 টাকার নোট ভরে রেখে দিলাম, যাতে নোটগুলি ও দেখলেই চিনতে পারে। নতুন 100 টাকার নোট দিলে চিনতে না পেরে আবার ভেবে বসবে আমি ওকে ঠকাচ্ছি। ওই দিন রাতে আলাউদ্দিন এলে খামটা ওর হাতে দিলাম। ও খাম খুলে নোটগুলি দেখে ভীষণ আশ্চর্য দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে আমার ভীষণ ভয় করছিল। তারপর নোটগুলো হাওয়ায় উড়িয়ে দিয়ে আমার কাছে এসে আমার চুল টানতে লাগলো। আমি যন্ত্রণায় অজ্ঞান হয়ে পড়লাম। অফিসের সমস্ত কাজকর্ম আমার লাটে উঠল। দিন রাত আলাউদ্দিনের চিন্তা আমাকে পিছু ধাওয়া করে বেড়াতে লাগলো। আমি বুঝতে পারলাম 500 টাকার অর্থমূল্যের চেয়েও ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল নোটের সাথে জড়িয়ে থাকা আনন্দ ঘন স্মৃতি। ও পুরনো 500 টাকার নোটটাই চায়। মহা যন্ত্রণায় পড়া গেল। এখন পুরনো 500 টাকার নোট কোথায় পাই? সে তো বাজার থেকে অনেকদিন আগেই উঠে গেছে। কেন যে পাকামি মেরে নোটটা এক্সচেঞ্জ করতে গেলাম। উফ, ওটা স্মৃতি হিসেবে রেখে দিলেই ভালো করতাম। ভীষণ আফসোস হতে লাগলো। তারপর দিন 10টা 50 টাকার নোট রেখে খামটা আলাউদ্দিনের হাতে দিলাম। ও যথারীতি ছুঁড়ে ফেলে দিয়ে আমার চুল টানতে লাগলো। আমার চেনা পরিচিত অপরিচিত অনেক লোককে জিজ্ঞেস করলাম যদি অজান্তেই কারো কাছে পুরনো 500 টাকার নোট থাকে যায়, কিন্তু কোনো জায়গার থেকে খুঁজে পেলাম না। প্রতিদিন রাতে চুল টানার অত্যাচারে আমার শরীর ক্রমশ শীর্ণ হতে লাগলো। আমি আলাউদ্দিনের হাত থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। চুল টানার যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন সেলুনে গিয়ে চুল খুব ছোট করে কাটলাম। সেদিন রাতে আলাউদ্দিন যখন আমার চুল ধরতে এলো তখন ওর আঙুলে চুল আটকাচ্ছিল না, ফসকে যাচ্ছিল। আমি বেশ আনন্দ অনুভব করছিলাম। অনেকক্ষণ চেষ্টার পর আলাউদ্দিন হাল ছেড়ে দিয়ে চলে গেল। আমি মনে মনে বললাম, যাক, বাঁচা গেল। পরদিন রাত্রিবেলা এসে আর এক নতুন যন্ত্রণা আরম্ভ করল। ঘুমের মধ্যে অনুভব করলাম মাথার ওপর ওর হাতের শুকনো কাঠির মতো আঙুলগুলো দিয়ে চাটি মারছে। আলাউদ্দিন আমার মাথাটাকে তবলা ভেবে নিয়ে অনেক সুখে তবলা বাজাচ্ছিল। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। 6-7 মাস যাবৎ এই নরক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। কিভাবে এর হাত থেকে নিস্তার পাবো সেই কথাই দিন রাত ভেবে যাচ্ছিলাম। ভাবলাম কাউকে সঙ্গে নিয়ে ঘুমোলে হয়তো ও ভয় পেয়ে আসবে না। তাই কয়েক রাত বাড়িওয়ালাকে সঙ্গে নিয়েও থেকেছি, কিন্তু তাতেও ওর অত্যাচারের হাত থেকে রেহাই পাইনি। বাড়িও বদল করেছে, কিন্তু তাতেও শান্তি নেই। আমি যেখানে যেখানে যেতাম আলাউদ্দিনও সেখানে সেখানে আমার সাথে গিয়ে হাজির হতো আর রাতের বেলা তাণ্ডব করত। রাতের পর রাত ঘুম না হওয়ায় আমার স্বাস্থ্য ভেঙে পড়ল। অফিসে গেলেও কোনো কাজ করতে ভালো লাগতো না। সারা দিন মাথা যন্ত্রণা করত। আমার কাজের পারফরমেন্স দিনের পর দিন খারাপ হতে লাগলো। বস একদিন ডেকে বললেন, তোমার কি হয়েছে ভাই?
তোমাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? কাজকর্ম মন দিয়ে করছো না। এরকম করলে তোমার চাকরি বাঁচিয়ে রাখা মুশকিল হবে। কি হয়েছে? বাড়িতে কোনো সমস্যা? আমাকে খোলাখুলি বলতে পারো। কি বলবো স্যার, বললেও বিশ্বাস করবেন না। আমি স্যার ভূতের খপ্পরে পড়েছি, কিছুতেই পিছু ছাড়ছে না। রাতে ঘুমোতেও পারছি না, শরীর মন কোনোটাই ভালো নেই স্যার। বস বললেন, আমার মনে হয় এটা তোমার স্ট্রেসের থেকে হচ্ছে। তুমি কোনো কারণে খুব বেশি চাপ নিচ্ছ। তোমার একটু চেঞ্জ দরকার। তুমি কটা দিন ছুটি নিয়ে নিলিবিলিতে কোথাও বেরিয়ে এসো, তাহলে চাপটা কমবে, মনটাও শান্ত হবে। আমি সিএল অ্যালাউ করে দিচ্ছি। আমি সত্যিই কোনো কাজ করতে পারছিলাম না, তাই ব্রেক নিয়ে আমার মামা বাড়িতে চলে গেলাম। উত্তর দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামে আমার মামা বাড়ি। ব্যস্ততার জন্য অনেক বছর মামা বাড়ি যাওয়া হয়নি। মামাকে যখন ফোন করে বললাম আমি আসছি, তখন মামা খুব খুশি হলেন। পরদিন বিকেলবেলা মামা বাড়ি গিয়ে পৌঁছালাম। আমাকে দেখে মামার কপালে ভাঁজ পড়ল। চিন্তাগ্রস্ত হয়ে বললেন, চেহারার কি হাল হয়েছে তোর? কাজের খুব চাপ যাচ্ছে নাকি? আমার চোখের কোণে জল ভেসে উঠল। আমি কাঁদো কাঁদো স্বরে মামাকে বললাম, আমাকে বাঁচাও মামা, আমাকে বাঁচাও। কি হয়েছে তোর? আমি পুরো বৃত্তান্ত মামাকে খুলে বললাম। মামা বললেন, তুই কিচ্ছু চিন্তা করিস না, আমাদের গায়ে নাম করা ওঝা আছে, দাঁড়া কালই ডাকছি। এমন মন তোর ঝাড়বে না। ভূত বাপ বাপ করে পালাতে তাল পাবে না। সেদিন রাতে মামা বাড়িতেও যথারীতি আলাউদ্দিন উপদ্রব থেকে রেহাই পেলাম না। পরদিন দুপুর নাগাদ মামা ওঝাকে সঙ্গে নিয়ে এলেন। ওঝা আমাকে ঝাড়িয়ে উঠোনে বসিয়ে আমার সামনে কিরামতি দেখাতে আরম্ভ করলেন। একটা টিনের পাত্রের মধ্যে নারকেলের ছিবড়ে নিয়ে ধূপ ধুনো সহকারে অগ্নি সহযোগ করে একটা ধোঁয়াময় পরিবেশ সৃষ্টি করলেন। তারপর কি সব বিচিত্র মন্ত্র পাঠ করলেন। আমার দিকে তাকিয়ে রক্তবর্ণ চোখ করে বললেন, কিরে শয়তান, তুই এখনো যাসনি? ভাগ্নের জীবনটা নরক করে তুলেছিস। ও যেখানে যেখানে যায় তুইও সেখানে সেখানে যাস না। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি, দাঁড়া। বলে একটা শিশি থেকে শুকনো লঙ্কার গুঁড়ো বের করে পাত্রে ধূপ ধুনোর মধ্যে ছড়িয়ে দিলেন। তারপর ওই ধোঁয়াটা আমার নাকের কাছে ধরলেন। ওই ধোঁয়ায় আমার প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। তাতেও রেহাই নেই। ওঝা একটা নারকেল ঝাড়ু নিয়ে আলাউদ্দিনকে বিদায় করার নামে আমাকেই ক্রমাগত পেটাতে লাগলেন। আমি অচৈতন্য হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি মামি আমার মাথায় জল ঢালছেন। মামা পাশ থেকে হাসি মুখে বলে উঠলেন, আর চিন্তা নেই, ভূত বাবাজি বিদায়, এবার নিশ্চিন্তে ঘুম দে যা। আমারও একবার তাই মনে হলো, এরপর বুঝি আর আসবে না। কিন্তু সেদিন রাতেও যখন আলাউদ্দিন এলো, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, এ কি জীবন কাটাচ্ছি আমি? আমাকে মৃত্যু দাও, এই জীবন আমি চাই না। পরদিন সকালে ক্লান্ত অবসন্ন শরীরে চোখ মেলতে পারছিলাম না। মামি এসে বললেন, কাল ওঝা যাবার সময় একটা রক্ষা কবচ দিয়ে গেছে, শিগগির চান করে নে, স্নান করে মন্ত্রপাঠ করে ওটা শরীরে ধারণ করতে হবে, তাহলে আর কোনো ভূত তোর ধার কাছে আসতে পারবে না। মামির কথায় আমি বিন্দুমাত্র আশ্বস্ত হলাম না। স্নান সেরে এলাম। এসে আয়নায় মুখ দেখতে দেখতে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছিলাম। নিজের চেহারার দিকে তাকিয়ে নিজেরই বিশ্বাস হচ্ছিল না। চোখের তলায় কালি, গাল দুটো ভেতরের দিকে ঢুকে গেছে। নিজের চোখে নিজেকে এত কুৎসিত লাগছিল। আয়নাটা ঘরের দেওয়ালে একটা পেরেক থেকে দড়ি দিয়ে ঝোলানো ছিল। প্রচণ্ড রাগে আয়নাটা খুলে নিয়ে এক আছাড় মারলাম। মেঝের উপর আয়নাটা টুকরো টুকরো হয়ে গেল। আওয়াজ শুনে মামি ছুটে এলেন। আমি ব্যতিব্যস্ত হয়ে কাঁচের টুকরোগুলো মেঝে থেকে তুলে একদিকে সরিয়ে রাখতে লাগলাম, না হলে কাঁচের টুকরো কারো পায়ে লাগলে রক্তারক্তি কাণ্ড হয়ে যাবে। টুকরোগুলো তোলার সময় ওর মধ্যেই একটা
মোড়ানো মতো নোট দেখতে পেলাম। নোটটা তুলে নিয়ে ভাঁজ খুলে দেখি একটা পুরনো 500 টাকার নোট। মামি পিছনেই দাঁড়িয়েছিলেন। জিজ্ঞেস করলাম, এটা এটা কোত্থেকে এলো? জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম মামি টুকটাক আমোদ আহ্লাদের জন্য অনেক সময় মামার পকেট মারতেন। সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতেন যাতে মামা জানতে না পারে। এই নোটটাকে আয়নার কার্ডবোর্ডের ফ্রেমের ভেতরে লুকিয়ে রেখেছিলেন, পরে নিজেই ভুলে গিয়েছিলেন। মামি বললেন, আয়নাটা না ভাঙলে তো আমার মনেই পড়তো না যে নোটটা এখানে রেখেছিলাম। আমি মামিকে হাত জোড় করে বললাম, মামি মামি তুমি এই নোটটা আমায় দাও, আমি তোমায় একটা নতুন 500 টাকার নোট দেবো, দাও মামি প্লিজ। মামি অনায়াসে রাজি হলেন। সেদিন রাতে আলাউদ্দিন যখন আমার ঘরে এলো তখন ওই নোটটা খামে সাজিয়ে পরিবেশন করলাম। ও খাম খুলে নোটটা কিছুক্ষণ ভালো করে দেখতে লাগলো। আমি ইষ্টনাম জপ করছিলাম। দেখলাম ওর মুখে হাসি ফুটে উঠল। ও নোটটা নিয়ে সারা ঘরে আনন্দে নৃত্য করতে লাগলো। তারপর আমাকে একটা চুমু খেয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর থেকে আর আসেনি। আমি তপেশ, ভুবনেশ্বরে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করি। কর্মসূত্রে অফিস কলিগ প্রিয়ার সাথে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়ে গেল। বছর দুয়েক মেলামেশার পর দুই পরিবারের লোকজনদের নিয়ে আমরা বিয়ে পাকাপাকি করে ফেললাম, আর বিয়ের পর্ব মিটেও গেল তাড়াতাড়ি। বিয়ের পর দুজনে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম, কিন্তু আমাদের হ্যাকটিক জবে ছুটি বের করা খুব মুশকিল। শেষমেশ প্রিয়ার অনেক রিকোয়েস্টে অফিস থেকে দুদিনের ছুটি আদায় করা গেল। আমরা একটা ছোটখাটো ট্যুর প্ল্যান করলাম। আমাদের মধ্যে একটা মিল, দুজনেরই ট্রেকিং করার শখ। কলেজের দিনগুলোতে সুযোগ পেলেই আমি জঙ্গল ট্রেকিং করতে চলে যেতাম, প্রিয়াও তাই। খুব দূরে গেলাম না, কারণ নিরিবিলিতে সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা হাতের নাগালেই ছিল। ছুটি কাটানোর জন্য আমরা বেছে নিলাম ওড়িশার উপকূলবর্তী এলাকায় অবস্থিত চিল্কা লেকের নিকটবর্তী ঘন সবুজে ঘেরা বারবারা অরণ্য। সকালবেলা অফিসের কিছু কাজ সেরে বেরোতে বেরোতে দুপুর 2 বেজে শহর থেকে পার্সোনাল কারে করে NH-16 ধরে খুর্দা পেরিয়ে বালুগাঁও থেকে মোড় নিয়ে আরও 30 কিলোমিটার গিয়ে বারবারা নেচার ক্যাম্পে পৌঁছালাম আমরা। ওখানে আমাদের কটেজ বুক করা ছিল। পৌঁছতে পৌঁছতে 5:30 পরন্ত বিকেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সেদিন আর বাইরে বেরোনো হলো না। সেদিন সন্ধ্যায় গ্রামবাসীদের ধরে আনা কাঁকড়া আর চিংড়ি রান্না হলো আমাদের রিসোর্টের রাতের মেনুতে। রাতে জম্পেশ খাওয়া দাওয়া হলো। একেবারে অরণ্যের মধ্যস্থিত নেচার ক্যাম্পের ভেতরে ঘুরে বেড়ানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল। খাওয়া দাওয়া সেরে প্রচুর গাছপালা ঘেরা ক্যাম্পে অনেকক্ষণ হেঁটে বেরিয়ে নিরালা অরণ্য রাত্রির নিবিড় সান্নিধ্য উপভোগ করলাম। রাতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল, পরদিন সকালে উঠতেও দেরি হলো। হেভি ব্রেকফাস্ট সেরে দুপুরের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে দুজনে গাড়ি করে জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়লাম। বেলা 11টা নাগাদ। পাহাড়ের পাদদেশে অবস্থিত এই অরণ্যে মাইলের পর মাইল জুড়ে শাল, সেগুন, অশোক, অর্জুন ইত্যাদির ঘন জঙ্গল। সেই সঙ্গে পক্ষী প্রেমিকরা এখানে ভিড় করে অসংখ্য প্রজাপতি, রং বেরঙের পাখি দেখার জন্য। এই অরণ্যের নামকরণ হয়েছে এক ব্রিটিশ ফরেস্ট অফিসারের স্ত্রীর নামে। 19 শতকের শেষের দিকে ওই অফিসার এই জঙ্গলে পোস্টেড ছিলেন। তার হাজবেন্ডের সাথে এই জঙ্গলে শিকার অভিযান করার সময় বারবারা বাঘের আক্রমণে প্রাণ হারায়। এককালে এই জঙ্গল বাঘের জন্য বিখ্যাত ছিল, যদিও এখন আর বাঘের দেখা পাওয়া যায় না। ঘুরতে বেরিয়ে ব্রিটিশ আমলে তৈরি সেগুন কাঠের একটি ফরেস্ট বাংলো দেখলাম, যেটি আজও অক্ষত আছে।
ব্রিটিশরা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করেছে বলে যতই গালমন্দ করি না কেন, জঙ্গলের মধ্যে এমন দুর্গম জায়গায় এমন পরিপাটি করে সাজানো নয়নাভিরাম বাংলো সেই আমলে তৈরি করা নিঃসন্দেহে কষ্টসাধ্য ব্যাপার ছিল। জঙ্গলের মধ্যে নজর কাড়া অতি প্রাচীন একটি শিব মন্দির চোখে পড়ল। কালের নিয়মে মন্দিরটি আজ ভগ্ন দশাপ্রাপ্ত, তবে মন্দিরের দেওয়ালে ও স্তম্ভগুলিতে কলিঙ্গ সাম্রাজ্যের সময়কালীন পাথরে খোদাই করা দেবদেবীর মূর্তিগুলির তৎকালীন ভাস্কর্য ও শিল্পকলার অপূর্ব নিদর্শন। মন্দির দর্শন করে কিছু দূর এসে গাড়িটা রাস্তার ধারে পার্ক করলাম। জঙ্গল ট্রেকিং করার প্ল্যান আমাদের আগে থেকেই ছিল। দুজনে হেঁটে জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করলাম। অরণ্যের উঁচু উঁচু শাল সেগুনের গা বেয়ে লতিয়ে ওঠা নাম না জানা রং বেরঙের অজস্র অর্কিড চোখে পড়ল। আর চোখে পড়ল গাছের এক ডাল থেকে অন্য ডালে অবিরাম লাফিয়ে লাফিয়ে চলতে থাকা বড় বড় সাইজের কাঠবেড়ালি। ফুরফুরে টাটকা বাতাসের আঘ্রাণ উপভোগ করতে করতে নিঝুম নিরালায় ঘন সবুজের মাঝে বাঁধনহারা হয়ে ঘুরে বেড়াতে আমাদের দুজনেরই খুব ভালো লাগলো। জঙ্গলের মধ্যে কচ্চিৎ কখনো দু একজন লোক চোখে পড়ল। ভীষণ ঘন জঙ্গল। ঘুরতে ঘুরতে দুজনে এমন এক জায়গায় গিয়ে হাজির হলাম যার হদিশ গুগল ম্যাপেও পাওয়া গেল না। এমন জায়গায় মোবাইল ফোনও কাজ করে না। তখন বিকেল 4:30 হবে। সেই বিকেলবেলাতেও পর্যাপ্ত আলো নেই। গাছপালার বেষ্টনী ভেদ করে খুব সামান্য আলোই এসে পৌঁছচ্ছিল। আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়ালাম। যেতে যেতে প্রিয়া উপরে তাকিয়ে উঁচু উঁচু গাছের ডালপালার বেষ্টনীর দিকে দেখে বলল, তপেশ, মনে হয় দিন ঢলতে শুরু করেছে। আধার নামতে আর বেশি দেরি নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরোতে হবে। ওকে আশ্বস্ত করে বললাম, আরে বাবা, তুমি তো এমনভাবে বলছো যেন আমরা প্রথমবার জঙ্গলে এসেছি। প্রিয়া আমার হাত ধরে বলল, এই জঙ্গল তোমার একটু অন্যরকম মনে হচ্ছে না? জানি না কেন আমার বারবার মনে হচ্ছে এই মোটা ঘুড়িওয়ালা গাছগুলোর পিছনে দাঁড়িয়ে কেউ যেন আমাদের দেখছে। হেসে বললাম, ফালতু ভয় পেও না, জঙ্গল আবার অন্যরকম কি মনে হবে, সব জঙ্গলই এক। প্রিয়া বলল, চলো ফিরি এবার, অন্ধকার হয়ে গেলে কিন্তু বিপদ। ফিরতে শুরু করলাম। ফেরার সময় ঝোপঝাড় যুক্ত একাধিক পথের নিশানা পেয়ে কোন পথে যাব বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণের মধ্যেই দিনের আলো অনেকটা কমে গেল। জঙ্গল থেকে বেরোনোর সঠিক রাস্তার খোঁজে এদিক ওদিক ঘুরপাক খেতে লাগলাম। আমাদের গাড়ি ওখান থেকে 4-5 কিলোমিটার দূরত্বের মধ্যেই ছিল, কিন্তু ওই জঙ্গলে আলোর অপ্রতুলতা আমাদের বাধা হয়ে দাঁড়ালো। একজন কেউ নেই ওখানে যাকে জিজ্ঞেস করব। রাস্তা হারিয়ে ফেললাম। প্রিয়া বলল, এরাম এবার ফিরবো কি করে? আমি বললাম, চুপচাপ চলতে থাকো যতক্ষণ না কোনো মানুষজন বা ঘরবাড়ি দেখতে পাই। ঘুরতে ঘুরতে কিছু দূর গিয়ে একটা পুরনো মাটির ঘর চোখে পড়ল। খোঁজ খবর নেওয়ার জন্য ঘরটার কাছে চলে গেলাম। জংলি লতাপাতা ঘরের বাইরের দেওয়ালগুলো অনেকটাই ঘিরে ফেলেছিল। গাছের ডালপালা দিয়ে বেড়া তৈরি করে তার উপর মাটির প্রলেপ দিয়ে ঘরের দেওয়াল বানানো হয়েছে। অনেক জায়গায় দেয়াল থেকে মাটি খসে পড়ে ভেতরের ডালপালার জালি দেখা যাচ্ছিল। ঘরের দরজায় নক করলাম, কোনো আওয়াজ এলো না। 3-4 বার নক করলাম, কিন্তু কোনো সাড়া নেই। হঠাৎ কেউ একজন পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল, আর আমি ঘাবড়ে গিয়ে এক ঝটকায় হাত ছড়িয়ে দিলাম। পেছন ফিরে দেখি একজন খুব বুড়ো মতো লোক দাঁড়িয়ে। উনি হুট করে কোত্থেকে এলেন ভেবে পেলাম না। শান্তভাবে বললেন, ভয় পেও না, এটা আমারই ঘর। তোমাদের আওয়াজ শুনে চলে এলাম। বুড়োকে বললাম, আমরা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেছি,
এই জঙ্গল থেকে বেরিয়ে পাকা রাস্তার দিকে যেতে চাই। আপনি কি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন? বুড়ো এদিক ওদিক জঙ্গলের গাছগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবল, তারপর বলল, ভালো হবে তোমরা যদি আজ রাতটা এই ঘরেই কাটিয়ে যাও। আমি বললাম, এই ভাঙাচোরা ঘরের মধ্যে কিভাবে রাত কাটাবো? পাকা রাস্তা বোধহয় এখান থেকে খুব দূর নয়, রাস্তা দেখিয়ে দিলে চলে যেতে পারবো। তাছাড়া জঙ্গলে এর আগেও আমাদের অনেক ঘোরার অভিজ্ঞতা আছে, আমাদের কাছে নতুন কিছু নয়। বুড়ো বলল, জঙ্গল হয়তো তোমাদের কাছে নতুন নয়, কিন্তু এই জঙ্গলের কাছে তোমরা দুজনেই নতুন। বুড়োর কথা ঠিক বুঝলাম না। উনি আবার বললেন, আমার কথা শোনো, যেহেতু এই জঙ্গল ঘন গাছপালায় ঘেরা, তাই এখানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে যায়। তাছাড়া ও তোমাদের দেখে ফেলেছে, কোনোভাবেই ও তোমাদের এই জঙ্গল থেকে আজ রাতে বেরোতে দেবে না। তোমাদের হন্যে হয়ে ঘুরাবে এই জঙ্গলের মধ্যে। যদি বাঁচতে চাও তাহলে কষ্ট করে রাতটা এই ঘরের মধ্যে থেকে যাও। আর হ্যাঁ, রাত্রিবেলায় ভুলে ওই ঘরের চৌকাঠের বাইরে পা রাখবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কি কি আবোল তাবোল বকছেন? কে দেখে ফেলেছে আমাদের? আরে কার কথা বলছেন? হ্যাঁ, আপনি ভয় দেখাচ্ছেন কেন? আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, তুমি আমার কথা বুঝতে পারছো না। সব জঙ্গল একরকম নয়, সব জঙ্গলেই একটা আলাদা কাহিনী থাকে। তোমাদের ভালোর জন্য বলছি, রাতটা এই ঘরেই কাটিয়ে দাও। কেউ ডাকাডাকি করলেও ঘরের দরজা খুলবে না, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বে। ঘরটার দিকে তাকিয়ে ভালো করে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর পিছন ফিরে দেখি বুড়ো কোথায় গায়েব হয়ে গেছে। আশ্চর্য হলাম। তখন প্রিয়া বলল, কেন জেদ করছো? রাতটা এখানেই থেকে যাও না। উনি যখন এত করে বললেন, তুমি যাই বলো, জঙ্গলটা আমার কাছে কেমন অদ্ভুত ঠেকছে। আমি আর আজ রাতে এই জঙ্গলে বেরোচ্ছি না। আমাদের কাছে কিছু খাবার তো আছেই, একটা রাতেরই তো ব্যাপার। বললাম, ঠিক আছে, এই বাহানায় জঙ্গলের মধ্যে এক অজানা আস্তানায় রাত কাটানোর অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। ওই ঘরে রাত কাটাতে রাজি হয়ে গেলাম। যখন দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম, ধুলো ও মাটির জন্য শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছিল। চারিদিক ছিল মাকড়সার জালে ভরা। ঘরে বিশেষ কিছুই ছিল না। একদিকে ধুলো ও মাটিতে ভরা একটা জলের কলসি ছিল, আর একদিকে পোড়া পোড়া কিছু কাঠের টুকরো ছিল। বোঝা যাচ্ছিল আগেও এই ঘরে কেউ থেকেছে। ঘরটা একটু পরিষ্কার করলাম, আর বাইরের টাটকা বাতাস আসার জন্য ঘরের একটা জানলা খুলে দিলাম। জানলা খুলতেই ফুরফুরে ঠান্ডা বাতাস এসে ঘরে ঢুকল। তারপর ঘরের কোণায় রাখা পোড়া কাঠগুলো ঘরের মাঝামাঝি এনে জ্বাললাম। তার পাশেই কিছুটা জায়গা পরিষ্কার করে আমাদের ব্যাগ থেকে বেডশিট বের করে ওখানেই বিছিয়ে দিলাম। এই নিশুতি অন্ধকার জঙ্গলে কিছুই করার ছিল না। আমরা দুজনে পুরনো দিনের গল্প শুরু করে দিলাম। কথা বলতে বলতে কখন সন্ধ্যা 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হলো যেন অনেক রাত। কিছুক্ষণ বাদে আমাদের দরজায় কারো আবির্ভাব হলো। কেউ আমাদের দরজায় ঠক ঠক করলো। প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই সময় এখানে কে আসবে? আমি বললাম, ওই বুড়োই হবে। উঠে দরজা খুলতে গেলাম, তখনই প্রিয়া বলে উঠল, বুড়ো কি বলেছিলেন মনে আছে তো? কি বলেছিল? উনি বলেছিলেন না, যা কিছু হয়ে যাক দরজার চৌখাটের বাইরে পা না রাখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দরজার কাছে গিয়ে একটা ফুটো দিয়ে বাইরে তাকালাম।
কাউকে দেখতে পেলাম না। দরজা না খুলেই আওয়াজ দিলাম। কে আছে? বারবার জিজ্ঞেস করা কে আছে সত্ত্বেও বাইরে? বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। আমি দরজা না খুলে আমার জায়গায় এসে বসে পড়লাম। বসতেই আবার কেউ দরজা ঠকঠক করলো। বিরক্ত হলাম। আবার দরজার কাছে গিয়ে ফুটো দিয়ে বাইরে দেখলাম। এবারও বাইরে কেউ ছিল না। বললাম, আরে ভারী জ্বালা তো। আরে কে আছে বাইরে? কে? ইয়ার কি হচ্ছে এত রাতে? আরে কি চান আপনি? কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। আবার সেই ঠক ঠক। বুড়োর সাবধান বাণী মনে বলল, এই নিশুতি অরণ্যে কোনো অতি প্রাকৃত শক্তির উপস্থিতি থাকলে আশ্চর্য হবার কিছুই নেই। মনে হলো ওই বুড়ো কোনো অপার্থিব শক্তির দিকে ইঙ্গিত করে আমাদের সাবধান করেছিলেন। কিছুক্ষণ ভেবে বললাম, আপনি কি ভেতরে আসতে চান? উত্তরের দরজায় দুবার ঠক ঠক আওয়াজ হলো। ফুটো দিয়ে বাইরে তাকালাম, কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলাম, আপনি কি চান আমি বাইরে আসি? উত্তরে দরজায় একবার ঠক ঠক আওয়াজ হলো। তখন আমার মনে হলো ওই বুড়ো যে সাবধান করেছিলেন ঘরের বাইরে গেলে বিপদ হতে পারে, তা এমনি এমনি বলেননি। তার নিশ্চয়ই কোনো যৌক্তিকতা আছে। ঠক ঠক আওয়াজের সংখ্যার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছালাম যে হয়তো আমার প্রথম প্রশ্নের জবাব না, আর দ্বিতীয় প্রশ্নের জবাব হ্যাঁ। তার মানে বাইরে যেই আছে সে আমাকে ঘরের বাইরে যেতে বলছে। আমার বুড়োর কথা মনে পড়ল। উনি বলেছিলেন ঘরের বাইরে পা না রাখতে। প্রত্যুত্তরে আমিও ভেতর থেকে দুবার দরজায় ঠক ঠক করে ওকে ওর ভাষাতেই জবাব দিলাম। আমার কাণ্ড দেখে প্রিয়া হেসে ফেলল আর বলল, এ কি করলে তুমি? আমি বললাম, কিছুই না, যে বাইরে আছে ওকে ওর ভাষাতেই উত্তর দিচ্ছি। আবার এসে আমার জায়গায় বসে পড়লাম। কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। প্রিয়ার সাথে গল্প করতে করতে হঠাৎ আমার নজর জানলার দিকে গেল। দেখলাম একটা কিছু খুব দ্রুত জানলার বাইরে দিয়ে ছুটে গেল। ঠোঁটে আঙুল দিয়ে প্রিয়াকে বললাম, জানলার বাইরে কেউ আছে। দুজনেই চুপ করে জানলার দিকে দেখতে লাগলাম। কিছু দেখতে পেলাম না। আবার কেউ দরজা ঠকঠক করলো। এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু প্রিয়া কেন জানি না খুব সাহসী হয়ে উঠল। ও বলল, না জানি কোন পাগলের পাল্লায় পড়েছি, বারবার দরজা ঠকঠক করে যাচ্ছে। দাঁড়াও, আমি দেখছি। প্রিয়া উঠে দরজার দিকে চলে গেল। আমি জানলার দিকে তাকালাম। বাইরে কিছু তো ছিল যা আমাদের ঘরের আশেপাশে ঘোরাফেরা করছিল। ব্যাগ থেকে টর্চ বের করে অন করলাম আর প্রিয়াকে বললাম, প্রিয়া সাবধান। প্রিয়া মাথা ঝাঁকালো আর দরজার ফুটো দিয়ে অনেকক্ষণ বাইরে দেখল। তারপর আচমকা দরজা খুলে দিল। দরজা খুলতেই দমকা বাতাস এসে ঘরে ঢুকল আর চারিদিক ধুলো মাটিতে ভরে গেল। আর সাথে সাথেই আমরা যে আগুন জ্বেলেছিলাম তাও গেল নিভে। আচমকাই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুতের আলোর ঝলকানিতে দেখলাম প্রিয়া দরজার কাছে দাঁড়িয়ে বাইরে উকি মেরে দেখছে। আমি আওয়াজ দিলাম, প্রিয়া দরজা বন্ধ করে ভেতরে এসো। কিন্তু প্রিয়া যেন আমার কথা শুনতেই পেল না, ওখানেই দাঁড়িয়ে রইল। আমার কথা আর কোনো উত্তর দিল না। টর্চের আলো যখন ওর পায়ের দিকে ফেললাম, তখন দেখি প্রিয়া দরজার বাইরে দাঁড়িয়ে। ওকে ডাকতে যাব ঠিক তখনই প্রিয়া আশ্চর্য চিৎকার করে জঙ্গলের দিকে ছুটে গেল। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি চট করে উঠে দরজার দিকে দৌড়ে প্রিয়াকে আটকাতে গেলাম, কিন্তু ও অনেক দূর এগিয়ে গিয়েছিল। বুড়োর সাবধান বাণী মনে পড়ায় আমি দরজার বাইরে গেলাম না।
প্রিয়া কেন আচমকা দৌড়ে ঘরের বাইরে চলে গেল ভেবে পেলাম না। মনে হলো ওর উপর কিছু ভর করেছে। ঘরের দরজার ভেতর থেকে প্রিয়াকে অনেকবার ডাকলাম, প্রিয়া তুমি কি করছো এসব? আরে মাথা খারাপ হলো নাকি তোমার? জলদি ভেতরে এসো। ও কিছু দূরে দাঁড়িয়ে খিক খিক করে হাসতে লাগলো। তারপর মাথায় কি ভূত চাপলো, ও দৌড়তে দৌড়তে জঙ্গলের মধ্যে কোথাও উধাও হয়ে গেল। আমি খুব ঘাবড়ে গেলাম। দরজা বন্ধ করে ভেতরে এসে বসে পড়লাম। গায়ের রক্ত হিম হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টি পড়ছিল। খানিক পর একটা প্রবল চিৎকার শুনতে পেলাম। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি প্রিয়া দুহাত তুলে দৌড়তে দৌড়তে আমাদের ঘরের চারিদিকে চক্কর লাগাচ্ছে আর ইশারা করে আমায় ঘরের বাইরে ডাকছে। আমি দিশেহারা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। প্রিয়ার চিৎকারের শব্দ আর আসছিল না। তারপর আবার দরজায় একবার ঠক ঠক। বুঝলাম দরজার বাইরে যে আছে সে চায় আমি বাইরে চলে আসি। আমি আমার জায়গা ছেড়ে উঠলাম না। প্রিয়ার করুণ কণ্ঠস্বর শুনতে পেলাম, তপেশ, প্লিজ দরজা খোলো, আমাকে বাঁচাও। প্রিয়ার কণ্ঠস্বর শুনে সাহস করে উঠে গেলাম। ধীরে ধীরে দরজা খুলে টর্চের আলো জেলে বাইরে দেখলাম প্রিয়া দরজার বাইরে খানিক দূরে দাঁড়িয়েছিল। বললাম, প্রিয়া তুমি কি করছো এসব? জলদি ভেতরে এসো। প্রিয়া ঘরের ভেতরে আসতে চাইল না। ঘাড় বেঁকিয়ে দূরেই দাঁড়িয়ে রইল আর কেঁদে কেঁদে আমাকে বাইরে আসার জন্য ইশারা করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম ও আমার প্রিয়া নয়। ঠিক তখনই প্রিয়ার মুখ থেকে অন্য কারো কণ্ঠস্বরে ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পেলাম। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যা কিছু হোক না কেন সেই রাতে দরজার বাইরে পা রাখবো না। কিছুক্ষণ পর সেই অট্টহাসি কিভাবে যেন কান্নায় পরিবর্তন হলো। আমার কিংকর্তব্য বিভোর অবস্থা। ঘরের ভেতর আড়ষ্ট হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর প্রিয়ার কান্নার আওয়াজ থেমে গেল। বাইরে তাকিয়ে দেখি ও আশ্চর্য দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তবু প্রিয়াকে ভেতরে আসার জন্য ডাকলাম। কিন্তু অনেকবার ডাকার পরও ও ঘরের চৌকাঠের কাছেও এলো না। দূরে দাঁড়িয়ে শুধু আমাকে দেখেই গেল। দরজা বন্ধ করে দিলাম। সারা রাত ধরে এইসব কাণ্ড কারখানা চলল। প্রিয়া কখনো কেঁদে কেঁদে আমাকে বাইরে আসার জন্য অনুনয় বিনয় করছিল, কখনো বা দুহাত তুলে ঘরের বাইরে চক্কর কাটছিল। নিজেকে খুব অসহায় লাগছিল আমার। সকাল হবার অপেক্ষা করছিলাম। ভাবছিলাম সকাল হলে প্রিয়া হয়তো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। ভাবতে ভাবতেই প্রিয়া আমার বিকট স্বরে চিৎকার করতে করতে জঙ্গলের দিকে ছুটে গেল। আমি ওর দিকে চেয়ে রইলাম। অনেকক্ষণ ধরে ওর অপেক্ষা করলাম, কিন্তু ও আর এলো না। চলে যাওয়ার পর ওর কথা ভেবে আমার ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো, কিন্তু আমার কিছুই করার ছিল না। শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসেছিল। ভোর হতেই ঘন গাছপালার বেষ্টনীর ফাঁকে ফাঁকে প্রথম সূর্যকিরণ প্রবেশ করে চারপাশ আলোকিত করে তুলল। তন্দ্রা ভাঙতেই ঘরের বাইরে পা রাখলাম আর আশেপাশে প্রিয়াকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে একটা ছোট নদীর কাছে পৌঁছে গেলাম। ওখানে গিয়ে দেখি প্রিয়া অচৈতন্য অবস্থায় মরণাপন্ন ক্ষত বিক্ষত প্রিয়া আমার সামনে পড়েছিল। খুব ধীরে নিঃশ্বাস চলছিল। কাঁটা জাতীয় ঝোপঝাড়ের মধ্যে দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেলে যেভাবে সারা শরীর কেটে ছড়ে যায়, দেখে মনে হচ্ছিল কেউ ওর উপরে ভর করে খুব নৃশংসভাবে জোর করে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হিচড়ে নিয়ে গিয়ে ও শরীরে অজস্র ক্ষত তৈরি করেছে। প্রিয়ার অবস্থা দেখে আমার কান্না পাচ্ছিল। নদীর জলে কয়েকজন জেলে মাছ ধরতে এসেছিলেন। ওদের ডাকাডাকি করে ওদের সাহায্য নিয়ে কোনোভাবে প্রিয়াকে নিয়ে
ওই জঙ্গল থেকে বেরিয়ে পাকা রাস্তায় আমাদের গাড়ির কাছে পৌঁছালাম। তারপর হোটেলে পৌঁছেই প্রিয়াকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করলাম। হাসপাতাল কর্তৃপক্ষ প্রিয়ার এই দশা কিভাবে হলো জানতে চাইল। ওর মরণাপন্ন অবস্থার জন্য আমিই দায়ী সন্দেহ করে পুলিশ ইনফর্ম করল। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলে আমি সব ঘটনা খুলে বললাম। তদন্ত করে পুলিশের লোকেরা মোটামুটি কনভিন্সড হল আমি নির্দোষ, আর রিপোর্টে লিখল প্রিয়ার ওপর জঙ্গলি জানোয়ার হামলা করেছিল। পুলিশ চলে যাবার পর হাসপাতালের ওয়ার্ড বয় আমাকে জিজ্ঞেস করল, আপনারা কি জঙ্গলের ভেতরে রাস্তা হারিয়ে ফেলেছিলেন? আমি বললাম, হ্যাঁ। ছেলেটি পুলিশের সঙ্গে আমার কথোপকথন আগাগোড়া শুনেছিল। ও নিজে থেকেই আমাকে বলল, এ ধরনের ঘটনা কয়েক বছর আগেও এক দম্পতির ক্ষেত্রে ঘটেছে। একটি গল্প প্রচলিত আছে যা আমি শুনেছি। কি গল্প? ও বলল, শুনেছি ওই জঙ্গলে অনেক বছর আগে এক সিদ্ধ তান্ত্রিক এবং তার স্ত্রী বাস করতেন। সেই বাবা তন্ত্রবিদ্যা একজন সিদ্ধ পুরুষ ছিলেন। উনি বিশ্বাস করতেন তন্ত্রবিদ্যার দ্বারা শরীর ও মন শুদ্ধ হয় এবং আমাদের ভৌতিক ও আধ্যাত্মিক জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে ঈশ্বরকে অনুভব করার পথ প্রশস্ত হয়। তন্ত্রের সঠিক অভ্যাসের মাধ্যমে যেমন শক্তি লাভ করা যায়, তার প্রয়োগ শুধুমাত্র মানব কল্যাণের জন্যই করা উচিত। উনার স্ত্রীও তন্ত্রমন্ত্র করতেন, কিন্তু উনি লোভের বশবর্তী হয়ে মূলত তন্ত্রবিদ্যার নেগেটিভ দিক অর্থাৎ জাদুটোনা আর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর উপর মনোনিবেশ করেছিলেন। কালা জাদু সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য বা পরশ্রীকাতর হয়ে কারোর অনিষ্ট সাধন করার জন্য মৃত ব্যক্তিদের আত্মা, জিন, পরী ইত্যাদির সাহায্য নিয়ে কাউকে বশ করা, বিপদে ফেলা বা জীবনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না দেওয়া, স্বাস্থ্যহানি ঘটানো ইত্যাদি অপকর্ম করা যায়। অনেকে নিজের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য অর্থের লোভ দেখে ওই মহিলা তান্ত্রিকের শরণাপন্ন হতেন। বাবা স্ত্রীকে অনেকবার বারণ করেছিলেন এসব কাজে নিজেকে না জড়াতে, উনি শোনেননি। তাই সে অন্তত রুষ্ট হয়ে স্ত্রীকে ত্যাগ করেন এবং ওনাকে ঘর থেকে বের করে দেন এবং সেই সঙ্গে ওনার ঘরের প্রবেশের উপর আমৃত্যু নিষেধাজ্ঞা জারি করেন। তাতেও স্ত্রীর স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। উনি ক্ষোভে দুঃখে পাগল হয়ে আরো ধ্বংসাত্মক কাজে তন্ত্রবিদ্যার প্রয়োগে লিপ্ত হন। মরণোত্তর দশার জীবদের নিয়ে কালো জাদু করা বিষাক্ত সাপ নিয়ে খেলা করার মতো। একটু অসাবধান হলে এরা প্রাণে মেরে ফেলতে পারে। ওনার স্ত্রীও তন্ত্রবিদ্যায় অন্ধকারাচ্ছন্ন দিক নিয়ে সাধনা করতে গিয়ে অসম্ভাবিক মৃত্যু ঘটে। অনেকে বলে মৃত্যুর পর ওনার অতৃপ্ত আত্মা আজও মুক্তি পায়নি, এই জঙ্গলে কয়েদ হয়ে আছে। যেহেতু স্বামী ওনাকে ঘর থেকে বের করে দেন, তাই অপমানের প্রতিশোধ নেবার জন্য আজও উনি ওই ঘরে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছেন। কেউ যদি নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই ঘরে গিয়ে ওঠে, প্রতিহিংসা পরায়ণ হয়ে ছলের আশ্রয় নিয়ে উনি তাকে ঘর থেকে বের করে এনে তার উপর ভর করে জঙ্গলের মধ্যে হন্যে হয়ে ঘুরিয়ে তাকে ক্ষতবিক্ষত করে কঠিন শাস্তি দেন। ওই সিদ্ধ বাবা মৃত্যুর পূর্বে স্ত্রীর তান্ত্রিক ক্ষমতা সম্পর্কে আন্দাজ করে ঘরটিকে তন্ত্রমন্ত্র দিয়ে বেঁধে দেন, যাতে ওনার মৃত্যুর পরেও ওনার স্ত্রী ঘরে প্রবেশ করতে না পারেন। ওই তান্ত্রিকেরও মৃত্যু ঘটেছে অনেক কাল আগে। লোকে বলে যে আজও মানুষ জঙ্গলের মধ্যে দিগ্ভ্রান্ত হয়ে পড়লে স্ত্রীর প্রকোপ থেকে বাঁচানোর জন্য বাবা পথভ্রষ্ট ব্যক্তিদের ওই ঘরে আশ্রয় দিয়ে থাকেন। ওয়ার্ড বয়ের কথা সত্যি ছিল কিনা জানি না, তবে প্রিয়ার করুণ পরিণতির জন্য অনেক কঠিন মনোকষ্ট ভোগ করতে হয়েছে। প্রিয়ার ওপর সেই রাতের ঘটনার দারুণ প্রভাব পড়েছিল। ও আজও ঠিকভাবে চলতে পারে না, কথাও বলতে পারে না। ওই বিভীষিকাময় রাতের কথা কোনোদিনই ভুলতে পারবো না। দরজায় ঠক ঠক শব্দের কথা মনে এলেই গায়ে কাঁটা দেয়। দু চোখ রোগড়ে আবার ভালো করে চেয়ে দেখল কুণাল। না, কেউ কোথাও নেই আর। বহু পরিচিত এক কালের অতি প্রিয় যে উপস্থিতি তার সামনে অত্যন্ত কাছে সে দেখছে, যার কথা
এখনো কানে বাজছে তার আর কোনো চিহ্ন মাত্র নেই। গভীর রাত্রে যেমন জনহীন থাকে মেট্রো ট্রেনের ফার্স্ট ক্লাস করিডোর, তেমনি জনশূন্য, নিস্তব্ধ। সব যাত্রী বোধহয় ঘুমে অচেতন, সব কামরাই অর্গল বন্ধ। কেবল তার ছোট কামরাটারই ঠেলার দরজা ঈষৎ ফাঁক হয়ে আছে, যেমন সে রেখে এসেছিল। তবে সেখানেও কেউ নেই। নীল আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরটা। আর একজন মাত্র আরোহী, জনৈক অ্যাংলো ইন্ডিয়ান, তিনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। অথচ একটু আগেই যে ইরা এখানে এসেছিল তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ইরাই। 12 বছর বাস করছে যার সঙ্গে, তাকে চিনতে ভুল হবে তা সম্ভব নয়। তাছাড়া তার গলা, ওই হাসির শব্দ, এই সবই যে অত্যন্ত পরিচিত। তাহলে মানুষটা গেল কোথায়? গাড়ি গত 1 ঘন্টার মধ্যে কোথাও থামেনি। দুদিকের 4টে দরজা যেমন লক করা তেমনই আছে। জানলায় শিক দেওয়া, তবে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে পারে না। চলন্ত গাড়ি থেকে চলে যাওয়ার সম্ভাবনা নেই। সে দরজা, সে পথ সব বন্ধ। তবে কোথায় গেল? অশরীরী, বিদেহী আত্মা। এ ধরনের উপস্থিতি এতকাল বিশ্বাস করেনি কখনো, বরং অন্য কেউ কথা তুললেও হেসে উড়িয়ে দিয়েছে। কারণ বিশ্বাস করার মতো কোনো প্রমাণ যার নেই, এ পর্যন্ত সে কথায় বিশ্বাস করে কি করে? কিন্তু এখন তো এই পরপর দুটো ঘটনার অন্য কোনো ব্যাখ্যাও চোখে পড়ছে না। ইরা সশরীরে নয়, সূক্ষ্ম দেহ না কি যেন বলে, সেইভাবে এসেছিল। কিন্তু সে কি এতটা বাস্তব হতে পারে, এতখানি জান্তব? সেই দেহ, সেই বড় বড় দুটি টানা চোখের স্নিগ্ধ সকৌতুক চাহনি, গলার সেই একদা অতি প্রিয় খাঁজটি, ঠোঁটের ওপরে চুলের কোল ঘেঁষে ঘামের বিন্দু, সুডোল হাত দুটোর মনোরম ভঙ্গি, এ সবই সে অত্যন্ত পরিচিত। কাছে, এত কাছে এসে দাঁড়িয়েছিল। ওর এ দেখার মধ্যে ব্যবধানের মায়া বা মোহ রচিত হওয়ার তো সুযোগই ছিল না সেই সময়ে। অন্তত মনে হচ্ছিল গায়ের প্রসাধনের পরিচিত গন্ধটাও পাচ্ছে। শরীরী অশরীরী যাই হোক, এর ফলাফলটা স্পষ্ট, সুপ্রত্যক্ষ। সাধারণ লোক যাকে বলে পাপের শাস্তি, যে কথাটা এতকাল আধো অবজ্ঞা, আধো অমনোযোগের সঙ্গে শুনে এসেছে, সেই কথাটা তার পূর্ণ অর্থে ওর সামনে এসে দাঁড়িয়েছে। ওর চরম বিশ্বাসঘাতকতা ও জঘন্য অপরাধের সর্বাপেক্ষা কঠিন শাস্তি বিধাতা নির্দিষ্ট করছেন তার জন্য। বেঁচে থাকা, তার মরবার কোনো উপায় নেই, বেঁচেই থাকতে হবে তাকে। কি যেন বলে ইংরেজিতে, কনম্যাডাম টু ডেথ। না, সেই তো সহজ। তার অদৃষ্টের শেষ শব্দটা পাল্টে গেছে, কনম্যাডাম টু লিভ। মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন দায়ারা আদালতের বিচারকরা। তাকে তার বিচারক, এককালের প্রিয়তমা, জীবন দণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু ঠিক এতটাই অপরাধ কি করেছিল সে? সব দায়িত্বটাই কি তার? সে তো ইরাকে ভুলিয়ে আনেনি, ইরাই বরং তাকে ভোলাতে এসেছিল, সেই আগে এসেছিল। অবশ্য যদি ভালো না শব্দটা ব্যবহার করতে হয়, ইরার মা যখন মারা যান তখনই ওর বাবা পঙ্গু, লো প্রেশারে শয্যাগত। মা কি সব সেলাইয়ের কাজ, টিউশনি ইত্যাদি করে সংসার চালাতেন। তখন ইরা স্কুলের গণ্ডি পার হয়ে চাকরি খুঁজছে। দাদা 2 বছর আগেই লেখাপড়া ছেড়ে দিয়েছে, বোন ক্লাস 7-এ পড়ে। কুণাল তখন সবে ইরাদের পাড়ায় এসে নতুন দোকানটা খুলেছে, অথবা বলা যায় মূল দোকানের ব্রাঞ্চ। ওর দোকানের আসবাব ও সজ্জা দেখে তার অবস্থা কল্পনা করতে দেরি হয়নি ইরার। সে কোনো সই সুপারিশের চেষ্টা না করে সোজা এসে চাকরি চেয়েছিল। চোখে ভালো লেগেছিল কুণালের, এটাও ঠিক। চাকরি দিয়েছিল সে,
সেই জন্যেই যোগ্যতা বিচার করেনি, পরিচয়পত্র দেখতে চায়নি। তখন কুণালের স্ত্রী বনলতা 13-14 বছরের পুরনো হয়ে গেছে, 4টি ছেলে মেয়ে। ওদের যাতে এখনো ছেলেরা 21-22 পেরোতে না পেরোতে বিয়ে করে। ও ছাড়া বনলতা দেখতে মোটামুটি ভালো হলেও বিয়ের সময়ে মোটা ছিল। এখন তো রীতিমতো স্থূলাঙ্গী মধ্যবয়স্ক স্ত্রীলোক বলে মনে হয়। তাকে আর কোনো মতেই প্রেয়সী বলে ভাবা যায় না। বিয়ে করেছিল বাবা, দিয়েছিল পয়সার জন্যই, সেই পয়সাতেই দোকানের পত্তন। মধ্যে যে এত উন্নতি বা কলকাতার আর একটা বাড়ি কেনা, সে অবশ্য কুণালেরই কৃতিত্ব, তবু মূলে বনলতাই পৈতৃক টাকা। বনলতা হ্যাজ হ্যাড হার শেয়ার অফ হার ওন, তাকে যথেষ্ট দিয়েছে কুণাল। এখন সে খেয়ে পড়ে সুখে থাক, কুণালকেও তার মতো সুখ খুঁজতে দিক। সেদিন এই ছিল ওর মনোভাব। কুণাল এ চাকরির বদলে কি চাইবে তা ইরার অজানা ছিল। সেও প্রস্তুত ছিল, কিন্তু তার আগে ভবিষ্যতের ব্যবস্থাটাও পাকা করে নিয়েছিল সে। ওর মূল টালিগঞ্জের দোকানে ভাইয়ের একটা চাকরি, বোনের জন্য ভালো বোর্ডিংয়ের ব্যবস্থা, নিজের একটা ছোট নিজস্ব ফ্ল্যাট এবং বিবাহিত স্ত্রীর মর্যাদা, এর সবগুলোই মেনে নিতে হয়েছিল কুণালকে। সে তখন ইরার নেশায় উন্মত্ত হয়ে উঠেছে। না মেনে উপায় ছিল না। পুরোহিত ডেকে 3-4টি বন্ধুকে সাক্ষী দেখে একটা বিয়ের ব্যাপারও করতে হলো। বনলতা সবই জানল, কিন্তু তার বাধা দেওয়ার উপায় ছিল না বলে চুপ করে রইল। তারপর 10টা বছর কুণালের বেশ সুখেই কেটেছে বলতে হবে। ইরার একটি ছেলে হয়েছে, তাকে রাঁচিতে একটা মিশনারি স্কুলে ভর্তি করে দিয়েছে। বনলতাও একটা সন্ধি করে নিয়েছে ইরার সঙ্গে, আসা যাওয়া নিমন্ত্রণাদি চলছে। নইলে স্বামীকে একেবারেই হারাতে হচ্ছিল, দেখা সাক্ষাৎ পর্যন্ত হচ্ছিল না। হঠাৎই তারপর এসে পড়ল এই ভয়াবহ আর্থিক বিপর্যয়ের দিন। মালের দাম ক্রমাগত চড়তে চড়তে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। এই অবস্থায় সংসারের খরচ টানতে প্রণান্ত হয়ে উঠল ক্রমশ কুণাল। বিশেষ হাত একবার বাড়িয়ে ফেললে কমানো কষ্টকর। স্বামীর অবস্থা বুঝে বনলতাই প্রস্তুত করল ওখানে সংসার উঠিয়ে ইরাকে এ বাড়িতে তুলতে। বলল, সবাই যখন জেনে গেছে, তাছাড়া তোমার বিয়ে করাই তো বউ, তখন আর লজ্জা কি। ইরাকেও রাজি হতে হলো অর্থ অনিচ্ছায়। সে বেশি খবর রাখত বনলতার চেয়ে, কিছুটা বুঝত। এখনো এই ব্যবস্থায় রাজি না হলে একদিন হয়তো একেবারেই পথে বসতে হবে। বনলতা ভালো ব্যবস্থাই করে দিল। তেতলায় ওদের 2টো ঘর, অপেক্ষাকৃত নতুন। ছেলে মেয়েরাই থাকতো একদিন, তাদের সরিয়ে এনে পুরো 3 তলাটা ছেড়ে দিল। যেমন ওখানে ছিল তেমনই সংসার গুছিয়ে বসল ইরা। এরপর বনলতার কাছে কৃতজ্ঞতা বোধ করবে কুণাল, এ স্বাভাবিক। কৃতজ্ঞতা থেকে পুরাতন প্রেমের স্মৃতি ফিরে আসাও আশ্চর্য নয়। এর ভেতর একটু বাধ্যবাধকতার মধ্যেও পড়তে হলো আবার। বনলতার নিজস্ব টাকা থেকে 1010 টাকা হাওলাত নিয়ে ব্যবসায় একটা টাল সামলাতে হলো। সবটা জড়িয়ে বনলতার প্রভাব ও প্রতিপত্তি দুটোই বেড়ে গেল স্বামীর ওপর। এই অশান্তির সূত্রপাত। ইরা বুদ্ধিমতী, কিন্তু প্রেমের ব্যাপারে বিশেষ আহত অভিমানে কোনো মেয়েরই বুদ্ধি কাজে লাগে না। ইরারও লাগলো না। মান, অভিমান, কান্নাকাটি, কলহ, ক্রমে অশান্তি চরমে উঠল। তার ফলে কুণাল যে আরো বেশি করে শত্রু শিবিরে চলে যাচ্ছে, বনলতার হাসি খুশি আদর যত্নর প্রভাবে 2টি স্ত্রীলোকের তফাৎ বুঝতে শুরু করেছে, এটা তার মাথায় গেল না। এই হিসাব মিথ্যে, সবটাই বনলতার সুপরিকল্পিত। সেটা বোঝবার অবসরও পেল না কুণাল, আর সেজন্যে ইরাই দায়ী। হয়তো বনলতার স্বামীর অনুপস্থিতিতে ইরার জীবন দুর্বিষহ করে তুলেছিল, যাকে বলে অন্তর টিপুনি দিয়ে কে জানে। এখন কুণালের তাই মনে হয়। সে যাই হোক, ব্যবসায় চরম দুর্দিন, তার ফলে দুশ্চিন্তা, এদিকে এই নিত্য অশান্তি।
কুণালের ক্রমশ অসহ্য হয়ে উঠল। একদিন চরমে উঠল। কুণাল যা জীবনে করেনি ইরাকে মেরেই বসল। ফলে ইরা আত্মহত্যার চেষ্টা করে অশান্তি আরও বাড়িয়ে তুলবে সেও স্বাভাবিক। ডাক্তার, হাসপাতাল, থানা, পুলিশ, উৎকোচ নিজেরই আত্মহত্যা করতে ইচ্ছা হয়েছিল কুণালের সেদিন। তবে তা হয়নি, যা হলো তা এই। তবু সেই জন্যে হিসেব করে যে এই কাজ করেছিল কুণাল তা নয়, বরং মনে হয় পরে তো প্রমাণ হয়েছে ইরাই একরকম তাকে দিয়ে এই কাজ করিয়েছে। হাতের লেখাটা কোনো বিদেশি আত্মার, এ কথা আজও ঠিক বিশ্বাস হয় না। ইদানিং কোনো স্ত্রীর ঘরেই শুতো না কুণাল। একতলার বৈঠকখানা ঘরে নিজের শোবার ব্যবস্থা করে নিয়েছিল। ইরার বিশ্বাস ওটা লোক দেখানো। বনলতা সেখানে নিয়মিত যায় গভীর রাত্রে। সেই জন্যেই কুণালের ছলনার ব্যবস্থা এটা। এই সন্দেহের কথাটা জানা ছিল না কুণালের। এমন কেউ ভাবতে পারে তাও মনে হয়নি। সেদিন ভোরে ঘুম ভেঙে যাওয়াতে ইদানিং টাকার চিন্তায় রাত্রে ভালো করে ঘুম হচ্ছিল না কোনো দিনই। নইলে স্বাভাবিক নিয়মে 8টার আগে ওঠার কথা নয়। ছাদের কথাটাই প্রথম মনে হয়েছিল। একটু খোলা আকাশ, নির্মল বাতাস আর টবের কটা ফুল গাছের স্নিগ্ধ সান্নিধ্যের জন্যে মনটা আকুলি বিকুলি করে উঠেছিল। এগুলো যেন তার জীবনে শান্তর প্রতীক। তখন প্রথম যৌবনের স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা ও আনন্দের স্মৃতি বহন করে আনে। তাই সোজা ছাদেই উঠে গিয়েছিল সে। ইরার কথা মনে পড়েনি। বাড়ির কেউই ওঠেনি তখনও, ইরাই বা উঠবে কেন? কিন্তু ছাদে পা দিতেই প্রথম নজর পড়ল তার। ইরাও উঠে একটা দেওয়ালে একদিকের গাল ও কান চেপে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি কঠিন, স্থির। সম্ভবত তারও ভালো করে ঘুম হয়নি, কিংবা আদৌ ঘুমোয়নি। এরপর কিছু মামুলি সম্ভাষণ করা ছাড়া উপায় কি? তার উত্তরে কিছু বক্রোক্তির জন্যে প্রস্তুত ছিল কুণাল। কিন্তু এলো যেটা, সেটা কটূক্তি। কটূক্তি বললেও কিছু ভুল বলা হয় না। কুৎসিত কদর্য গালাগালি। মনে হলো যেন সত্যি সত্যি পাগল হয়ে গেছে ইরা। কুণাল এই আকস্মিক হিংস্র আক্রমণের জন্য তৈরি ছিল না। প্রত্যুষের সেই শান্ত প্রসন্ন মনোভাব, নির্জন পরিবেশের জন্য আকুলতা যেন এক নিমেষে কোন দূর দিগন্তে মিলিয়ে গেল। অকারণে এই জঘন্য আবহাওয়া সৃষ্টি হওয়াতে মনটা তিক্ত, বিষাক্ত হয়ে উঠল। কুণালের তখনকার মনোভাব যদি ক্ষেপে উঠবারই আগের অবস্থা হয় তো বিশেষ দোষ দেওয়া যায় না। তারও মুখের লাগাম ও মনের মুখোশ খসে পড়ল। ইতর অভিযোগের জবাবে সেও কদর্য ইঙ্গিত করতে লাগল। জেনে শুনেই নিজেকে বিক্রি করতে এসেছিল ইরা, করেছেও। এমন ভালোবাসা দাবি করে কোন আস্পর্ধায়, ইত্যাদি। শেষে ইরা সম্পূর্ণ জ্ঞান হারিয়েই যেন এগিয়ে এসে ওকে দুবার কিল চড় মারতে লাগল। তাতেও ক্ষতি ছিল না। কুণাল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে এমনভাবে আঙুলগুলোর ভঙ্গি করে তেড়ে এলো, মনে হলো ওর চোখ দুটোই বুঝি উপড়ে নেবে। এরপর আর প্রকৃতিস্থ থাকা সম্ভব নয়। কুণালও থাকতে পারল না। জেনে ফলাফল বুঝেই জোর করে ধাক্কা দিয়েছে ইরাকে। খোলা ছাদ, সামান্য একটু সম্ভাব্য ঘরের আদারার মতো ইট গাঁথা আছে। 1 ফুটও নয়, তা পেরিয়ে গিয়ে রাস্তায় পড়া তো এক মুহূর্তের ব্যাপার। আর অত উঁচু থেকে নিচে পড়লে বাঁচবার কথা নয়, বাঁচেওনি। পড়ার সময় মা গো বলে আর্তনাদ করেছিল ইরা। তা কারো কারো কানে গিয়েছিল। বাড়ির লোকও অনেকে শুনেছে, দাসী চাকর দুজন তো বটেই। তবে সেটাও বড় কথা নয়। দৈবাত পড়লেও অমন চেঁচিয়ে ওঠে মানুষ, এমনকি আত্মহত্যা করলেও। ব্যাপারটা আয়ত্তের বা ইচ্ছার বাইরে চলে যায় যখন মৃত্যু আসন্ন বুঝে এমন আর্তনাদ করে ওঠে অনেকে। জীবনে বেঁচে থাকার অবস্থায় ফিরে আসার সম্ভাবনা যখন আর একেবারেই থাকে না,
তখন আকুল হয়ে হতাশায় আর্তনাদ করে। এখানে বড় প্রশ্ন হলো, ওদের কথা কাটাকাটি কলহের শব্দও পেয়েছে অনেকে। মুখ ভেঙে দেব, গলায় বাঁশ দিয়ে চুপ করাবো, খুন করে ফেলবো, এসব কথাও কানে গেছে অনেকের। সুতরাং সামান্য ঘুষ ঘাস দিয়ে ব্যাপারটা চাপা দেওয়ার কথা ভাবাও পাতুলতা হয়ে উঠল। কিন্তু এইবার এই পর্বের সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনাটা ঘটে গেল। ভেলকিবাজির খেলা যাকে বলে, এর জন্য আদৌ প্রস্তুত ছিল না কুণাল। এমনভাবে বেঁচে যাবে, বাঁচতে পারবে, তা স্বপ্নেও ভাবেনি সে। বরং থানা থেকে ফোন পাবার পর ফাঁসির দড়ির স্পর্শই অনুভব করেছিল গলায়। পুলিশের জন্য অপেক্ষা করতে করতে বনলতার বিলাপ এড়াতেই কতকটা ইরার ঘরে ঢুকেছিল। অন্যমনস্কভাবে ইরার বালিশটা তুলে দেখেছিল একবার। কিছু পাবে তা আশা করেনি, কিন্তু দেখা গেল সেখানে দুটি টুকরো কাগজ একটা ভাঁজের মধ্যে বেশ পরিপাটি করে রেখে দিয়েছে কে। তুলে দেখল দুখানা চিঠি, একটি ওকে উদ্দেশ্য করে লেখা। তাতে লেখা আছে, এই কাজ যে করবে তা তো বুঝতেই পারছি। আমি না মরলে, পথ থেকে সরে না গেলে শান্তি নেই, দেরিও নেই আর, তাই নিজের মনেই টের পেয়েছি। আমারও আর বাঁচবার স্বাদ নেই, কিন্তু তোমার দীর্ঘ জীবন এখনো সামনে পড়ে, অনেক কাজ, অনেক দায়িত্ব। সেই জন্যই এই চিঠিটা রেখে গেলাম। তোমার না কোনো বিপদ হয়, তুমি সুখী হও, শান্তিতে থেকো, আমাকে ভুলে যাও। অপর কাগজটিতে মাত্র এক ছত্রই লেখা, আমি আত্মহত্যা করিতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নহে, পরিষ্কার গোটা গোটা সই তার তলায়। যন্ত্রচালিতের মতোই নিজের নামের স্বাক্ষরহীন চিঠিখানা মুচড়ে দৌড়ে দলা পাকিয়ে একসময় বাথরুমে ঢুকে কোমরের সিস্টার্নের মধ্যে ফেলে দিয়েছিল। পুলিশ আসতে দ্বিতীয়টির সদ্ব্যবহার করতেও দ্বিধা করেনি। ইরার হাতের লেখা বহু লোকেই জানত, এমনকি তার দাদাও মানতে বাধ্য হল। অর্থাৎ ফাঁসির দড়িটা অল্পের জন্য সরে গেল গলার কাছের থেকে। এরপর যখন এ প্রসঙ্গে থিতিয়ে লোকে অন্য উত্তেজক প্রসঙ্গ খুঁজে বেড়াচ্ছে নিরুপদ্রব নিশ্চিন্ত শান্তিতে দিন কাটাবার কথা, তখনই শুরু হয়েছে তার এই মানসিক বিপর্যয়। প্রতিক্রিয়া, পাপের পরিণাম, তাই হয়তো হবে। কে জানে, কুণাল অত বোঝে না, অত লেখাপড়া করেনি সে। অকৈশোর ব্যবসা নিয়েই দিন কেটেছে। এভাবে মানুষের চরিত্র কি জীবন জানবার বোঝবার অবসর সে পায়নি। এমনকি এটা অনুতাপ কিনা তাও বলতে পারে না সে। খুব অনুতপ্ত হবার কি কারণ ঘটেছিল কোনো? সে যা করেছে এই অবস্থায় যে কেউই তা করত নাকি? তবে এই অস্থিরতা কিসের? কেন এত মন খারাপ হয়ে থাকে সর্বদা? কেন একটা গ্লানি বোধ করে, একটা অপরাধী অপরাধী ভাব? মনে হয় পাড়ার সবাই পিছন থেকে আঙুল দিয়ে তাকে দেখায়, খুনি বলে চিহ্নিত করে। এমনকি নিজের ছেলেমেয়েরাও তার দিকে কেমন একরকম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো সবটাই তার কল্পনা, তাও ঠিক বুঝতে পারে না। এ ধরনের এলোমেলো পারস্পর বিরোধী চিন্তা মনে মনে, এই অর্থহীন যুক্তি প্রতিযুক্তির প্রয়োগ তাকে যেন পেয়ে বসে ক্রমশ। ব্যবসায় মন বসে না, বৈষয়িক কাজে অমার্জনীয় ভুল হয়, বন্ধু বান্ধবদের পরিহার করে চলে। তারা পরিহার করবে এই ভয়ে, কাজেই তাদের কারো কাছ থেকে কোনো পরামর্শ পায় না, পাবার চেষ্টাও করতে পারে না। শেষে সবচেয়ে সাংঘাতিক প্রশ্নটাও মনে উকি মারে। সেটাকে দৈহিক বল প্রয়োগের মতো করে সরিয়ে দিতে চেষ্টা করেও সরানো যায়। সে কি পাগল হয়ে যাচ্ছে? এইবার অসহ্য বুঝি হয়ে উঠেছে এই জীবন। মনের মধ্যেকার স্ব অভিযুক্ত অপরাধের চেহারাটা দৈত্যের আকার ধারণ করে, আর তার মধ্যে যেটা অবশ্যম্ভাবী সেই ভাবনাটাও আকার ধারণ করে এক সময়। এ জীবনটা শেষ করে দিলেই তো হয়। ইরাকে যেভাবে
যেখান থেকে ফেলেছে সেইভাবে যদি সে নিজেও ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো কারোর কিছু বলার থাকে না, অশান্তির শেষ হয়ে যায়। প্রথম প্রথম এই চিন্তা সম্বন্ধে সচেতন হওয়া মাত্র শিউরে উঠত। না না, এ কি ভাবছে সে? ছেলেমেয়েরা এখনো নাবালক, অনেক দায়িত্ব তার উপর। ওদের সেই সংসারে এনেছে, এভাবে ভাসিয়ে দিয়ে গেলে আরো বড় অপরাধ ঘটবে। কিন্তু একসময় এসব বিচার বিবেচনা আর কোনো কাজেই আসে না। যাকে প্রথমটা পলায়নী মনোভাব বলছিল, তার কাছেই আত্মসমর্পণ করে। যা হবার হোক না, সে আর পারে না, আর পারছে না। কোনো স্বাভাবিক কারণে মারা গেলে তাদের কি হবে? তখনও যা হতো এখনো তাই হবে। অনেক ভেবে মনের সঙ্গে অনেক যুদ্ধ করে একদিন সেই প্রত্যুষ বেলায় ছাদে এসে দাঁড়ায় আবার। এই সেই ছাদের কোণটা, নিচু আলসে, নিচে নটবর সড়খেলের গলি। আর বেশি ইতস্তত না করে দুর্বল হয়ে পড়বার সময় দেয় না নিজেকে। একরকম ছুটেই এসে সেইখানটায় দাঁড়ায়। আর তখনই প্রথমই অবিশ্বাস্য ঘটনা ঘটে। ভেলকি খেলটা ঠিক সামনে 2 হাত প্রসারিত করে প্রায় আগলে এসে দাঁড়ায় ইরা। মুখে সস্নেহ, সপ্রেম, সকৌতুক স্নিগ্ধ হাসি। পরিষ্কার বলে ওঠে বহু পরিচিত অভ্যস্ত কণ্ঠে, ও কি হচ্ছে কি? পাগলামি করছো? কিছু হয়নি আমার জন্য মন খারাপ করতে হবে না। যাও, নিচে চলে যাও, নইলে এখনই সবাইকে ডেকে চেঁচিয়ে হাট বাঁধাবো। আশ্চর্য, ছেলে মেয়েগুলোর কথাও মনে পড়ল না তোমার? ছি! 1 পা 2 পা করে পিছিয়ে আসতে হলো কুণালকে। এতই স্বাভাবিক, এতই পরিচিত সবটা, ওই চেহারা, উপস্থিতি, পথ আগলে দাঁড়ানো, ওই কণ্ঠস্বর, যে এটা সম্ভব কি অসম্ভব? ইরা মরে গেছে, তার দেহ স্তম্ভীভূত। এখন এভাবে এখানে তার দেহী সত্তার আগমন সম্ভব না। এসব কোনো কথাই মনে পড়ল না তখন। তারপর এই সেদিন কিছু ভাবার অবস্থা ছিল না, সত্য কথা, কিন্তু পরে অনেক ভেবেছে। এ ওর উত্তপ্ত অপ্রকৃতিস্থ মস্তিষ্কের কল্পনা। আসলে মরতে ভয় পেয়েছিল বলেই এসব কল্পনা করেছে, নিজের বিবেকের কাছে সাফাই গাইবার জন্যে। কিছুদিন চেষ্টাও করেছে, এরপর সহজ স্বাভাবিক জীবনে ফিরে আসে, পারেনি। সেই যন্ত্রণা অব্যাহতি দেয়নি তাকে, মানসিক অস্থিরতা। না, মরতেই হবে তাকে। এ জীবশ্রিত অবস্থা, সকলের চোখে ঘৃণিত হয়ে থাকা সহ্য হবে না তার। মরার পর কি হবে সে তখন ভাববার অনেক সময় পাওয়া যাবে, হয়তো কিছু ভাবার প্রয়োজনও হবে না। নিজের ছেলে মেয়েরা অন্তত তারপর আর হয়তো অতটা অসম্মানের চোখে দেখবে না। অনুকম্পার জলে রক্তের রেখা ধুয়ে যাবে তাদের মন থেকে। লক্ষ্যটা ভেবে নিয়ে পাথর পদ্ধতির কথাটা ভাবতে বসেছে। আগের মতো ভুল আর করবে না। ওখানে অভাব নেই, আত্মা যদি থাকেও অপঘাতের আত্মা ঘটনাস্থলটা ছাড়তে পারে না, এ অনেকের কাছেই শুনেছে। ইরার আত্মা যদি থাকেও ওইখানেই আছে। আবারও বাধা দেবে হয়তো, তার চেয়ে বাড়ি থেকে, কলকাতা থেকে দূরে কোথাও কাজটা সারা যেতে পারে। এই যুক্তিটাই ভালো বোধ হলো। হয়তো কেউ জানতেও পারবে না, জানতে না পারলে আলোচনাও হবে না। কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গেই প্রায় লখনৌ যাবার এই প্রয়োজনটা দেখা দিল। বোধ হলো ঈশ্বরেরই যোগাযোগ, তার যন্ত্রণায় দয়াদ্র হয়ে মুক্তির পথ করে দিলেন। বেশ উৎসাহের সঙ্গেই রওনা হয়েছিল। অনেক দিন পরে তাকে প্রফুল্ল দেখে বনলতাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। নিজে হাতে সুটকেস গুছিয়ে দিয়েছিল। সব আয়োজন পরিকল্পনা ঠিক। কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে কাজ করবে তাও ভাবা ছিল। সকলে ঘুমিয়ে পড়তে উঠে বেশ সহজভাবেই নিজের কামরা থেকে বেরিয়েছিল, যতদূর সম্ভব নিঃশব্দে। বগিতে অ্যাটেন্ডেন্ট একজন থাকার কথা, সেও নেই। আগের স্টেশনেই লক্ষ্য করেছে। এও মনে হয়েছিল বিধাতার আনুকূল্য।
নিশ্চিন্তভাবে কামরার ঠেলা দরজাটা আর খানিক টেনে দিয়ে গাড়ির দরজার দিকে ফিরছে। দেখল আগের মতোই প্রসারিত দুই হাত পথ আগলে দাঁড়িয়ে আছে ইরা। সে বলল, ছি। আবার সস্নেহ হাসির সঙ্গে মৃদু অনুযোগে পরিষ্কার শুনল কুণাল, কেন এসব ছিল মানুষে করছো বলো তো? মরা তোমার এখন হবে না, আমার জন্যে মরবেই বা কেন? কি হয়েছে? আমি একটুও দুঃখিত হইনি, বিশ্বাস করো। দুঃখিত হব আমার ছেলেটাকে যদি এইভাবে ভাসিয়ে দিয়ে চলে যায়, আর সে আমি হতে দেব না। যাও শুয়ে পড়ো গে। তারপরেই স্তম্ভিত বিহ্বল কুণালের দৃষ্টির সামনেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে সে। আর তারপর থেকে এই শূন্য দীর্ঘ করিডোরটা তাকে নীরবে উপহাস করে চলেছে, তার বিভ্রান্ত মানসিক অবস্থাকে। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে নিজেদের পরিচিত মহলে অবশ্যই গল্পটি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমরা যেসব গল্পগুলি আপলোড করব সেটি একটিও আপনি মিস না করেন। কারণ আমরা আনি এই চ্যানেলে ভিন্ন স্বাদের ছোট এবং বড় ভূতের গল্প। আজকের জন্য এইটুকুই। ফিরব আরও একটি হাড়হিম করা ভূতের গল্প নিয়ে, ঠিক এই ঠিকানায়। ততদিনের জন্য সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।